ওই রাস্তায় নামলাম। আমি নামার পরে দেখতেছি, সামনে দেখতেছি যে একটা মানে মরা লাশের খাটিয়া, মানে সচরাচর যে মানুষকে যে দাফন করার সময় যে আমরা যে খাটিয়া ব্যবহার করি, খাটিয়াটা পড়ে আছে। তো আশেপাশে মানুষ নেই, খালি না, খাটিয়াটাই আছে। আশেপাশে মানুষ নেই, শুধু খাটিয়াটাই আছে। তো এটা দেখার পরে আমি মনে করলাম যে হয়তো কোনো মানুষকে এখানে দাফন করা হয়েছে, হয়তো বা খাটিয়াটা এখানে রাখে গেছে, হয়তো যে কারণে এটা এখানে পড়ে আছে। তো এই কথাটা আমি আমার মনের মধ্যে নিয়ে এসে আমি হাঁটা শুরু করলাম। তো রাস্তা তো খুবই ছোট, মানে খাটিয়াটা যদি এখানে থাকে, আমি মানুষটা যাওয়ার মতন রাস্তা না, আমাকে সাইড দিয়ে একদম নেমে যেতে হবে। রাস্তার মানে ওইখানেই যা বসা ছিল, তুমি যে দিক দিয়ে যাবার। হ্যাঁ, ওইখানে একদম মিডিল বরাবর বসা আসলো, আমার যাওয়ার আর কোনো স্কোপটা আমার নিচ দিয়ে হাঁটে যেতে হবে। তো আমি যখনই খাটিয়াটার পাশে গেছি, তো হুট করে আমার চোখটা হচ্ছে খাটিয়ার উপরে চলে যায়। তো আমি দেখতেছি যে একটা লাশ শোয়ানো আছে। তো লাশটা দেখার পরে মানে আমি যে পরিমাণে ভয় পাইছি, মানে যেটা বলার মতো না। আমার শরীরের লোমগুলো হচ্ছে এখনো দাঁড়ায় যাচ্ছে। এটা কিন্তু অনেক আগের কাহিনী, প্রায় 23 সালের কাহিনী, মোটামুটি 2 বছর হয়ে যাচ্ছে। তো আমি লাশটা দেখে মানে মানে এরকম একটা জিনিস দেখবো, এরকম একটা ঘটনা ঘটবে আমার সেদিন রাত্রে আমি কল্পনাও করতে পারিনি। লাশটা দেখলাম, লাশটার জিহ্বাটা এখান থেকে বাইর করা আছে, এখানে একটা কাটা দাগ, আর চোখগুলো উপর পাশ দিয়ে উঠানো আছে। আচ্ছা। তো আমি তখন মানে যখন আমি ফ্রেশটা দেখতে গেলাম, তখনই আমি যে ট্রেন থেকে নামে যে প্রসাব করতে গেছিলাম, ওইখানে যে লাশটা দেখছিলাম ঠিক ওই লাশটাই, কিন্তু ওইখানে ছিল হচ্ছে কাটা, মানে শরীরে 3টা কাটার দাগ ছিল। আর এখানে খাটিয়ার উপরে যে লাশটা দেখতেছি, মানে ফ্রেশ কাটিং, মুখের ফ্রেশ একটাই, কিন্তু মানে এখানে ঘটনাটা অন্য। এখানে হচ্ছে জিহ্বাটা এই পাশ দিয়ে বের করা আছে, এই পাশ দিয়ে চোখগুলো উপরে, আর এখানে একটা দাগ আছে। তো আমি যখন চিল্লাচ্ছিলাম তখন কোনো মানুষ সামনে ছিল না। তবে আমি যখন পিছন পাশ দিয়ে ব্যাক করে আবার দেখলাম পিছনে, যে আমার পিছনে কেউ আসে নাকি, মানে আমার মনে হচ্ছে যে আমার পিছন পাশ থেকে কেউ আমাকে টানে ধরতেছে। এই জিনিসটা যখন দেখি, তখন আমি পিছনে যখন তাকাইলাম, হুট করে আমার সামনে একটা মানুষ চলে আসছে। মানুষটা ঠিক ওই রকম মানুষটাই, লম্বা জুব্বা পরা, একদম সাদা ধবধবা জুব্বা পরা, মাথায় একটা সাদা টুপি, হাতে একটা সাদা তসবি। আগের মানুষটা নাকি আবার ওটা? আগের মানুষ। তো আমি চিন্তা করলাম আমি হয়তো অপরিচিত, যে কারণে আমার কথা সাড়া দিল না। তুমি ডাকছো, তোমার কথা শুনেই নি একেবারে? হ্যাঁ, না শুনে নেই, যদিও শুনছে, তো আমার কথা সাড়া দেয়নি, আচ্ছা, আমার সাথে কথা বলেনি। ঠিক আছে। হ্যাঁ। তো কিছুটা পর যাওয়ার পর আমি দেখলাম যে ওই মানুষটা একটা অন্য রাস্তার দিকে চলে গেল। তা আমার আসলে গন্তব্যস্থান ওই পাশে না, আমার গন্তব্য রাস্তা অন্য পাশ দিয়ে। তো মানুষটা যখন চলে গেল, তো আমি যে যে রাস্তাটুকু পার হইলাম, ওগুলো আসলে রাস্তার পাশে মানে খুব ভয়ানক ভয়ানক গাছপালা, বটবৃক্ষ, হ্যাঁ, আর বাঁশঝাড়গুলো ছিল। তো এগুলো পার হওয়ার পরে দেখতেছি যে বিশাল একটা মানে ওই যে মানুষগুলো যে কৃষিক্ষেত করে, এরকম একটা বিশাল একটা জায়গা। বাড়িগুলোতে যেখানে মানুষ হচ্ছে চাষাবাদ করে, ওগুলোতে মোটামুটি একদম নদীর মতো করে দেখা যাচ্ছে, পানিতে শুধু এত পরিমাণ পানি হচ্ছে, অনেক বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হচ্ছে সেদিন রাত্রে। তো এরকম দেখার পরে আমি কিছুটা পথ হাঁটে যাচ্ছি, এদিকে আবার রাতের বেলা শিয়াল কুকুরের খুবই একটা আওয়াজ শুরু হয়েছে। মানে সচরাচর বাসা বাড়ির পাশে যে রাতের বেলা যে শিয়ালগুলো আওয়াজ করে, চিল্লা হাল্লা করে, ঠিক এরকম খুব চিল্লাচিল্লি করতেছে। খুব চিল্লাচিল্লি করতেছিল। তো আমি হাঁটে যাচ্ছি। তো এই ঘটনাটা আসলে মানে আমার রিয়েল জীবনের সাথে এরকম কখনো হয় নাই। এরকম বাস্তব ঘটনার সম্মুখে আমি একবারই হচ্ছি। আচ্ছা। তো আমি ছোটবেলা থেকেই এই যে ভূত বলেন, তারপরে এই যে মনে করেন যে প্রিয়তাত্মা বলেন, ডাইনি বলেন, এগুলো আসলে আমি এগুলো ভয় করতাম না। ছোট থেকে মানে এগুলোর প্রতি আমার চুল পরিমাণ, বিন্দু পরিমাণ ভয় ছিল না। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ডিফেন্সে চাকরি করব, কিন্তু আমার বাসা থেকে আসলে এরকম আমার কোনো রকম সাপোর্ট দেওয়া হতো না। আচ্ছা। আমার মামাতো ভাই হচ্ছে একটা ডিফেন্সে চাকরি করে। তো ডিফেন্সের চাকরির ট্রেনিং এ নাকি বলে অনেক কষ্ট। এই বিষয়টা হচ্ছে আমার মামাতো ভাই আমার আম্মুর সাথে শেয়ার করে, যেটার জন্য আসলে আমাকে মানে ডিফেন্সের চাকরিতে আমার বাসা থেকে যাইতে দিত না। কিন্তু আমার ছোটবেলা থেকে এটা ইচ্ছা থাকার কারণে আমি 2023 সালে যখন এসএসসি পাস করার পরে তখন একটা সার্কুলার আসলো, সেনাবাহিনী সার্কুলার। তো আমি ওটাতে অ্যাপ্লাই করার পরে আমি এসএসসি পাস করার পরে আমি কলেজে ভর্তি হই ইন্টারে পড়ার জন্য। তো এই পড়াশোনা করার জন্য আমি বাইরে চলে যাই। তো আমি যে বিষয়টা শেয়ার করব, এটা হচ্ছে একটা ভয়ঙ্কর রাতের কথা। এটা আমি নিজেই ফেস করছি। তো আমি যখন পড়াশোনা করার জন্য বাইরে গেলাম,
তো বাইরে যাওয়ার পরে তো আমি যে অ্যাপ্লাইটা করছিলাম তো ওটার হুট করে একদিন মেসেজ আসে রাত্রেবেলা মেসেজ আসার পরে আমি দেখলাম মেসেজটা যে 48 ঘন্টা পরে আমার মাঠ। তো এই জিনিসটা যখন দেখলাম, দেখার পর আমি সাথে সাথে আমার কাগজপাতিগুলো দেখতে শুরু করলাম। সময়ের থেকে 48 ঘন্টা আগে তুমি শুধু জানতে পারছো যে তোমার মা যাচ্ছে 48 ঘন্টা পরে? আমি এই জিনিসটা তখন জানতে পারছি। আচ্ছা। তো আমি যে মুহূর্তে এই বিষয়টা আমার চোখে পড়লো, মেসেজটা যখন পাইলাম, মেসেজটা চেক করার পরে আমি আমার কাগজপাতিগুলো চেক করা শুরু করলাম। আমি বাসা থেকে যখন আমি পড়াশোনা করার জন্য বাইরে গেছিলাম, আমি মোটামুটি আমার প্রয়োজনীয় কাগজপাতি আমি সাথে নিয়ে গেছিলাম। তো আমি যখন কাগজপাতিগুলো চেক করতে গেলাম তখন আমি আমার ফাইলের মধ্যে দেখতেছি আমার কিছু কাগজপাতি মিসিং রয়ে গেছে। এখন আমার 48 ঘন্টা করে মাঠ, আর আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি ডিফেন্সে চাকরি করব। তো আমি তাৎক্ষণিক এখানে লেট না করে, দেরি না করে আমি চিন্তা করলাম যে আমাকে বাসা যাইতে হবে, যেভাবেই কাগজগুলো ম্যানেজ করে আমাকে মাঠে যাই, আমাকে পরীক্ষা দিতে হবে। আর ওই কাগজগুলো ছাড়া যদি আমি মাঠে যাইতাম তাহলে আসলে আমি পরীক্ষা দিতে পারতাম না, ওরা আমাকে মাঠ থেকে বের করে দিত। তো তখন আমি রেডি হয়ে আমি ম্যাচ থেকে বের হয়ে গেলাম। আমার সাথে আমার একটা ফোন ছিল, আর মাস শেষে আমার বাসা থেকে হচ্ছে মেস ভাড়ার জন্য আর খাওয়া দাওয়ার জন্য আমাকে 7,000 টাকা দিয়ে পাঠিয়েছিল, ওই টাকাগুলো ছিল। তো এই টাকাটা, মোবাইলটা আর আমার কিছু কাগজপাতি প্রয়োজনীয় যেগুলো মাঠের জন্য লাগে ওগুলো নিয়ে আমি ম্যাচ থেকে বের হয়ে যাই। বের হওয়ার পরে আমি আমি যেখানে ছিলাম, ম্যাচে ছিলাম, ওখানে পাশে একটা বাস স্ট্যান্ড আছে। তো ওইখানে যাওয়ার পরে আমি দেখতেছি যে রাত 9টা বাজে যেগুলো বাস ছিল সবগুলো ছাড়ে দিছে। তুমি আর কি রাতে তখন 9টা বাজে তুমি তখন বাইরে হইছো? তখন বাইরে হচ্ছে। তো বাস স্ট্যান্ডে যাওয়ার পরে দেখতেছি যে একটাও বাস নাই, যেগুলো বাস ছিল সবগুলাই ছাড়ে দিছে। তো আমাকে তো যে কোনো মূল্যে বাসায় পৌঁছাইতেই হবে। তো হুট করে আমার মাথায় আসলো যে পাশেই তো একটা রেল স্টেশন আছে, তো ওইখানে 10টার সময় একটা ট্রেন ছাড়ে আমাদের বাসার ওই পাশে যাওয়ার জন্য। ঠিক আছে। তবে আমি ওই ট্রেনে আমাদের বাসা পর্যন্ত যাইতে পারবো না, কিন্তু যেখানে আমি নামবো এখান থেকে আমাদের বাসা বেশি দূরে না, ধরেন যে আনুমানিক 10 থেকে 15 কিলো রাস্তা এরকম হবে। তো আমি বাস স্টেশনে লেট না করে আমি তাৎক্ষণিক ওখান থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে আমি একটা রিক্সায় উঠে রেল স্টেশনে পৌঁছাই। রেল স্টেশনে পৌঁছার পরে ট্রেন আসলো, ট্রেনটার নাম ছিল হচ্ছে বহুমুখী এক্সপ্রেস। আমি টিকিট করার পরে আমি ট্রেনে উঠলাম। ট্রেনে ওঠার পরে তো কিছুটা পথ যাওয়ার পরে দুইটা ট্রেন যখন ক্রস করে, ক্রসিং গুলাতে ওইখানে আমাদের ট্রেনটা, আমি যে ট্রেনে উঠছিলাম ওটা মোটামুটি 20 মিনিটের জন্য বিরতি দেয়। তো আমি অনেকটা জার্নি করলাম। তো চিন্তা করলাম আমার ভিতরে একটা খারাপ লাগা কাজ করতেছে, আবার আমার প্রস্রাবেরও চাপ লাগছিল ওই সময়টাতে। ট্রেন থেকে নামার পরে? হ্যাঁ, না ওইটা আমি ট্রেনে উঠেছিলাম, ট্রেনে বসেছিলাম। তো ট্রেনটা যখন থামে তখন আমি মনে করলাম যে 20 মিনিটটা বিরতি দিছে, আমি নামে আমি প্রস্রাবটাও সারেনি, আর আমি একটু মুখটা ধুয়ে আসি, তাহলে আমার ভালো লাগবে। আচ্ছা। তো এই জিনিসটা মনে করে আমি ট্রেন থেকে নামার পরে রেল লাইনের একটু পাশেই একটা জায়গায়, তো আমি ওখানে যাই, মানে প্রস্রাব করার জন্য বসবো। তো ইতিমধ্যে আমার চোখটা একটু সাইডে চলে গেল। তো সাইডে দেখতেছি যে কেউ একজন পড়ে আছে। তো আমি প্রস্রাব না করে আমি ভাবলাম যে কে পড়ে আছে দেখি। কত দূরে ছিল ব্লকটা, এটা মনে আছে কি তোমার? মানে বেশি না, ধরেন যে ট্রেন থেকে নামার মানে এই যে 1 মিনিট এর মাঝখানে, মানে এর মধ্যবর্তী জায়গাতেই ওই মানুষটা পড়ে আসছিল। তো ট্রেনের আশেপাশে তো মানুষগুলা, তো আমি মনে করতাম আমি যেহেতু প্রস্রাব করবো তো একটু সাইডে যাই, তো ওই মোতাবেক আর কি জায়গাটা ছিল। তো আমি যখন যে জিনিসটা দেখলাম, আমি পাশে গেলাম, পাশে যাই দেখতেছি যে একটা মানুষ পড়ে আছে। তো মানুষটা দেখে মানে আমি একদমই আতঙ্ক হয়ে পড়ছি। মানে আমি এটার জন্য একদমই আমি প্রস্তুত ছিলাম না যে আমি এরকম একটা জিনিস দেখবো। মানে খুবই বাজে চেহারা ছিল তার। খুবই বাজে বলতে যে মানুষটাকে আমি যখন দেখলাম আমি দেখতেছি যে তার শরীরে 3টা কাটা দাগ, যেমন যে মানুষ রেল লাইনে ঝাঁপ দিলে যেরকম দাগ হয়ে যায় শরীরে, ঠিক সেম ওই রকম দাগ। তো আমি এটা দেখার পরে একদম ওখানে আমার শরীর কাঁপতে শুরু করে এবং আমার শরীরের লোমগুলো একদম দাঁড়া হয়ে যায়। আচ্ছা, আরেকটা কথা, ওইখানে তুমি ছাড়া কি ওই লোকটাকে আর অন্য কেউ দেখতে পাইছিল? না, আমি ছাড়া আর কেউ দেখতে পারেনি, কিন্তু তুমি শুধু দেখতে পাইছো। কিন্তু আমি এই জিনিসটাই ভাবতেছি যে ওইরকম একটা লোকাল জায়গায় ওই লাশটা কেউ দেখতে পাইলো না কেন, ওই মানুষটা কেউ দেখতে পাইলো না কেন। তো ইতিমধ্যে আমার ট্রেন থেকে সিগন্যাল দিল আমাকে ট্রেনে যাইতে হবে। তো আমি ওখানে লেট না করে, আমি কিন্তু ভয় পাইছি অনেক, তো আমি ওখানে লেট না করে আমি সাথে সাথে ট্রেনে উঠে যাই। ট্রেনে ওঠার পরে আমার মাথায় শুধু এই জিনিসটাই ঘুরতেছিল যে এরকম একটা লোকাল জায়গায় আমি দেখলাম কিন্তু আর কেউ দেখলো না এরকম একটা লাশকে। তো এই জিনিসটা ভাবতে ভাবতে আমি আমার গন্তব্যস্থানের মানে পাশাপাশি চলে গেছি। তো তখন মানে আমি যে রাতে এরকম ঘটনাটা আমার সাথে ঘটে, ওই রাতে ঝুম বৃষ্টি হচ্ছিল। মানে ওই রাতে বৃষ্টি হচ্ছিল? বৃষ্টি হচ্ছিল, মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছিল।
তো ট্রেন থেকে নামলাম, নামার পরে আমি আমার বাসার উদ্দেশ্যের জন্য যে আমি যে গাড়ি ধরবো এখন এখানে ট্রেন থেকে নামার সময়, ট্রেন থেকে নামে দেখি আমি ঘড়িতে দেখতেছি যে মোটামুটি 12:30 বাজে, রাতে 12:30 বাজে। রাতে 12:30 বাজে। তো ওটা যেহেতু গ্রাম অঞ্চল ছিল, তো গ্রাম অঞ্চলে সচরাচর কিন্তু 10টা বাজলে 9টা 10টা বাজলে সবাই ঘুমায় যায়, সেখানে 12টা বাজে গেছে। মনে করেন যে ধরেন যে গ্রামের মানুষদের তখন 2টা ঘুম হয়ে গেছে ধরতে গেলে এরকম। তো আমি দেখতেছি যে পাশে কোনো যানবাহন নাই, গাড়ি নেই, তো আমাকে তো বাসে যাইতেই হবে, কারণ আমার 48 ঘন্টা পরে মাঠ আছে, আর মাঠ আমাকে করতেই হবে, যেহেতু এটা আমার ছোটবেলার স্বপ্ন। তো আমি ওখানে লেট না করে আমি হাঁটা শুরু করি। তো আমি মনে করলাম যে এখান থেকে 2-2.5 কিলো রাস্তা যদি হাঁটে যাই তাহলে সামনে একটা নদী পাবো, নদীটা ওখানে আমি নৌকা করে পার হবো, পার হলে আমাদের গ্রামে পৌঁছে যাব। তো আমি এটা মনে করে আমি হাঁটা শুরু করি। কিছুটা পথ হাঁটার পরে আমার হুট করে বাম পাটা মানে কোথায় যেন ঢুকে গেল, তো আমি আসলে বুঝতে পারলাম না। রাস্তার ভিতরে ঢুকছে নাকি? রাস্তার ভিতরে ঢুকে গেছে। তো আমার মনে হলো যে আজকে তো বৃষ্টি এবং রাস্তার সাইডগুলোতে পানি জমানো আছে, আর রাস্তার উপরে মোটামুটি মানে জায়গায় জায়গায় কাদা ছিল। তো আমি মনে করলাম যে হয়তো বা কাদার মধ্যেই ঢুকছে। তো আমি আমার ফোন থেকে আমি আমার পকেট থেকে ফোনটা বাইর করলাম, বাইর করার পরে আমার ফোনের লাইটটা অন করলাম, লাইটটা অন করার পরে দেখতেছি যে আমার পাটা কাদার মধ্যে ঢুকে গেছে। তো আমি এভাবে হালে আমার পাটা উপরে তুললাম, উপরে তোলার পরে তো আমি সামনের দিকে দেখি, সামনের দিকে দেখার পরে যে আমি একটা মানুষকে দেখতে পাইলাম। তো মানুষটা প্রথমে আসলে তুমি যখন পাটা পরে যখন গেছিল, তারপর তুমি তখন মানুষটাকে দেখো নাই? না, তখন মানুষ যখন তুমি নিচে হালার পরে পাটা উঠাচ্ছিলা, তারপর মাথাটা উঠে দেখতেছো যে সামনে একজন, সামনে একজন মানুষ আছে, কিন্তু আমি যখন নিচে গেলাম পাটা উঠানোর জন্য তখন আমি কাউকে দেখিনি। আচ্ছা। তো আমি যখন মানুষটাকে দেখলাম, তো মানুষটাকে দেখে আমার মনের মধ্যে একটু সাহস জোগালো। তো আমি যে রাস্তা দিয়ে আসতেছিলাম ওটা হচ্ছে গ্রাম অঞ্চল, খুবই নির্জন একটা এলাকা, যেখানে খুব মানে চুরি হইতো, যেখানে বলে অনেক ডাকাত বলে বসবাস করতো। তো আমার তো ছোটবেলা থেকেই এসব ভূত, তারপর প্রেতাত্মা, এগুলোর প্রতি কোনো রকম কোনো ভয় ছিল না। আমার ভয় ছিল যে আসলে আমার সাথে 7,000 টাকা আছে এবং কি আমার সাথে একটা বড় ফোন আছে। তো আমি চিন্তা করতেছি যে এটা যেহেতু ডাকাতদের এলাকা, না জানি আমার সাথে কখন ডাকাতি হয়ে যায়। তো এই জিনিসটা আমার মনের মধ্যে, তোমার ভিতরে ভূতের ভয় নাই, তোমার ভিতরে ডাকাতের ভয়? হ্যাঁ, আমার মনের মধ্যে ভূতের কোনো ভয় ছিল না, আমার মনের মধ্যে ভয় ছিল শুধু যে যদি আমি কোনো ডাকাতের মুখোমুখি পড়ে যাই। তো আমি যখন মানুষটাকে দেখতে পেলাম তো আমার মনের ভিতরে একটু সাহস জোগাইলো। আমি চিন্তা করলাম যে মানুষটার সাথে যতদূর পারি যাব, তারপরে তো আমি আমার গ্রামের পাশাপাশি পৌঁছে যাচ্ছি। তো কিছুটা পথ যাওয়ার পরে আমি মানুষটাকে কিন্তু আমি পিছন থেকে দেখতে পাচ্ছি, কিন্তু ফ্রেশটা দেখতে পাচ্ছি না। মানুষটা হচ্ছে শরীরে একটা লম্বা জুব্বা ছিল, মাথায় একটা টুপি, জুব্বাটার কালার ছিল হচ্ছে সাদা ধবধবা একটা কালার, আর হাতে একটা তসবি ছিল। তো কিছুটা পথ যাওয়ার পরে আমি মানুষটাকে পিছন থেকে ডাকলাম যে আঙ্কেল কোথায় যাচ্ছেন আপনি, কিন্তু মানুষটা আমার কথাটা সাড়া দিল না। তো আমি মনে করলাম যে আসলে এরকম নির্জন একটা এলাকায়, তাও আবার এত রাতে, রাত প্রায় তখন 1:30 বাজে গেছে মোটামুটি, আমি যে হাঁটে হাঁটে যাচ্ছি প্রায় 1:30 বাজে গেছে। তো আমি চিন্তা করলাম আমি হয়তো অপরিচিত, যে কারণে আমার কথা সাড়া দিল না। তুমি ডাকছো, তোমার কথা শুনেই নেই একেবারে? হ্যাঁ, না শুনেই নাই, যদিও শুনছে তো আমার কথা সাড়া দেয় নাই, আচ্ছা, আমার সাথে কথা বলে নাই। ঠিক আছে। হ্যাঁ, তো কিছুটা পথ যাওয়ার পর আমি দেখলাম যে ওই মানুষটা একটা অন্য রাস্তার দিকে চলে গেল। তা আমার আসলে গন্তব্যস্থান ওই পাশে না, আমার গন্তব্য রাস্তা অন্য পাশ দিয়ে। তো মানুষটা যখন চলে গেল, তো আমি যে রাস্তাটুকু পার হইলাম ওগুলো আসলে রাস্তার পাশে মানে খুব ভয়ানক ভয়ানক গাছপালা, বটবৃক্ষ, হ্যাঁ, আর বাঁশঝাড় গুলো ছিল। তো এগুলো পার হওয়ার পরে দেখতেছি যে বিশাল একটা মানে ওই যে মানুষগুলো যে কৃষি ক্ষেত করে এরকম একটা বিশাল একটা জায়গা। তো আমি তো রাস্তার উপরে দাঁড়ায় আছি, আর ওই রাতে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি হচ্ছে। তো দেখতেছি যে মানুষগুলা ধানগুলা কেটে নিয়ে বাসায় গেছে, আর রাস্তার উপর থেকে যেটা দেখতেছি যে মানে ক্ষেত বাড়িগুলোতে যেখানে মানুষ চাষাবাদ করে ওগুলোতে মোটামুটি একদম নদীর মতো করে দেখা যাচ্ছে, পানিতে শুধু এত পরিমাণ পানি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে সেদিন রাত্রে। তো এরকম দেখার পরে আমি কিছুটা পথ হাঁটে যাচ্ছি, এদিকে আবার রাতের বেলা শিয়াল কুকুরের খুবই একটা আওয়াজ শুরু হয়েছে। মানে সচরাচর বাসা বাড়ির পাশে যে রাতের বেলা যে শিয়াল গুলো আওয়াজ করে, চিল্লা হাল্লা করে, ঠিক এরকম খুব চিল্লাচিল্লি করতেছিল। তো আমি হাঁটে যাচ্ছি, তো যাওয়ার পরে সামনে দেখতেছি যে একটা ব্রিজ আছে। তো আমি মনে করলাম যে ব্রিজটা পার হইলে সামনে তো নদীটার পাশে গেলে আমি গ্রামে পৌঁছে যাচ্ছি, আমি আমার গ্রামে। আচ্ছা। তো আমি যখন ব্রিজটার পাশে গেলাম দেখতেছি যে ব্রিজটা ভাঙ্গা। তো দেখতেছি যে সাইডে মানে ক্ষেত বাড়িগুলো দিয়ে যে মানুষগুলো যে ধানগুলা কেটে নিয়ে গেছে, উপর দিয়ে ছোট্ট একটা সরু রাস্তা, ওই রাস্তা দিয়ে অপর রাস্তায় উঠতে হয়।
মানে ভাঙা ব্রিজে ওই দিক দিয়ে তুমি তো যাইতে পারবে যাইতে পারতেছি না, না, নিজ দিক দিয়ে যাবে তুমি। নিচ দিয়ে যাবো, হ্যাঁ। আচ্ছা। তো তখন আমি চিন্তা করলাম তো তাহলে তো এই পাশ দিয়ে যাইতে হবে। তো ওই রাস্তায় নামলাম। আমি নামার পরে দেখতেছি সামনে, দেখতেছি যে একটা মানে মরা লাশের খাটিয়া, মানে সচরাচর যে মানুষকে যে দাফন করার সময় যে আমরা যে খাটিয়া ব্যবহার করি, খাটিয়াটা পড়ে আছে। তো আশেপাশে মানুষ নেই, খালি না, খাটিয়াটাই আছে। আশেপাশে মানুষ নেই, শুধু খাটিয়াটাই আছে। হুম। তো এটা দেখার পরে আমি মনে করলাম যে হয়তো কোনো মানুষকে এখানে দাফন করা হয়েছে, হয়তো বা খাটিয়াটা এখানে রাখে গেছে, হয়তো যে কারণে এটা এখানে পড়ে আছে। তো এই কথাটা আমি আমার মনের মধ্যে নিয়ে এসে আমি হাঁটা শুরু করলাম। তো রাস্তা তো খুবই ছোট, মানে খাটিয়াটা যদি এখানে থাকে, আমি মানুষটা যাওয়ার মতন রাস্তা না, আমাকে সাইড দিয়ে একদম নেমে যেতে হবে। রাস্তার মানে ওইখানেই যা বসা ছিল, তুমি যে দিক দিয়ে যাবার। হ্যাঁ, ওইখানে একদম মিডিল বরাবর বসা আসলো। আমার আচ্ছা। যাওয়ার আর কোনো স্কোপটা আমার নিচ দিয়ে হাঁটে যেতে হবে। তো আমি যখনই খাটিয়াটার পাশে গেছি, তো হুট করে আমার চোখটা হচ্ছে খাটিয়ার উপরে চলে যায়। হুম। তো আমি দেখতেছি যে একটা লাশ শোয়ানো আছে। হুম। তো লাশটা দেখার পরে মানে আমি যে পরিমাণে ভয় পাইছি, মানে যেটা বলার মতো না। আমার শরীরের লোমগুলো হচ্ছে এখনো দাঁড়ায় যাচ্ছে। এটা কিন্তু অনেক আগের কাহিনী, প্রায় 23 সালের কাহিনী, মোটামুটি 2 বছর হয়ে যাচ্ছে। তো আমি লাশটা দেখে মানে মানে এরকম একটা জিনিস দেখবো, এরকম একটা ঘটনা ঘটবে আমার সেদিন রাত্রে আমি কল্পনাও করতে পারিনি। লাশটা দেখলাম, লাশটার জিহ্বাটা এখান থেকে বাইর করা আছে, এখানে একটা কাটা দাগ, আর চোখগুলো উপর পাশ দিয়ে উঠানো আছে। লাস্টটা যে হচ্ছে গলা দিক দিয়ে বাইর করা। গলার দিক দিয়ে বাইর করা, এখান পাশ দিয়ে বাইর করা। আচ্ছা। তো আমি তখন মানে যখন আমি ফ্রেশটা দেখতে গেলাম, তখনই আমি যে ট্রেন থেকে নামে যে প্রসাব করতে গেছিলাম, ওইখানে যে লাশটা দেখছিলাম ঠিক ওই লাশটাই, কিন্তু ওইখানে ছিল হচ্ছে কাটা, মানে শরীরে 3টা কাটা দাগ ছিল। আর এখানে খাটিয়ার উপরে যে লাশটা দেখতেছি, মানে ফ্রেশ কাটিং, মুখের ফ্রেশ একটাই, কিন্তু মানে এখানে ঘটনাটা অন্য। এখানে হচ্ছে জিহ্বাটা এই পাশ দিয়ে বের করা আছে, এই পাশ দিয়ে চোখগুলো উপর, আর এখানে একটা দাগ আছে। তো আমি এটা দেখার পরে সাথে সাথে ওইখান থেকে আমি দৌড়ানো শুরু করি, কিন্তু আমি যে দৌড়াচ্ছি মানে আমি খুবই আতঙ্ক হয়ে পড়ে, আমার মনের মধ্যে খুবই একটা ভয় চলে আসে। তো আমি ওখানে চিল্লাচ্ছি আর দৌড়াচ্ছি, কিন্তু আমি যে দৌড়াচ্ছি মনে হচ্ছে না যে আমি সামনে আগাচ্ছি, মনে হচ্ছে যে আমি যেখানে দৌড়াচ্ছি ওইখানেই আছি, আটকে আছি। তুমি সামনে যাইতে পারতেছো না, যাইতে পারতেছি না, মনে হয় আমাকে পিছন পাশ দিয়ে মনে হয় কেউ টানে রাখছে, এরকম একটা অবস্থা। তো আমি যখন বলছি যে বাঁচাও বাঁচাও, আমাকে সাহায্য করো সাহায্য করো, তখন একটা মানুষ হুট করে আমার সামনে চলে এলো। তো আমি যখন চিল্লাচ্ছিলাম তখন কোনো মানুষ সামনে ছিল না, তবে আমি যখন পিছন পাশ দিয়ে ব্যাক করে আবার দেখলাম পিছনে যে আমার পিছনে কেউ আসে নাকি, মানে আমার মনে হচ্ছে যে আমার পিছন পাশ থেকে কেউ আমাকে টানে ধরতেছে। এই জিনিসটা যখন দেখি, তখন আমি পিছনে যখন তাকাইলাম, হুট করে আমার সামনে একটা মানুষ চলে আসছে। মানুষটা ঠিক ওই রকম মানুষটাই, লম্বা জুব্বা পরা, একদম সাদা ধবধবা জুব্বা পরা, মাথায় একটা সাদা টুপি, হাতে একটা সাদা তসবি। আগের মানুষটা নাকি আবার ওটা? আগের মানুষ, তবে আগের মানুষটা তো আমি হচ্ছে মুখের ফ্রেশ দেখি নাই, তবে পিছন থেকে দেখে মনে হচ্ছে যেটা আগের মানুষটাই, এরকম একটা। তো আমি ওনাকে বললাম যে আঙ্কেল আমাকে সাহায্য করেন, আমাকে সাহায্য করেন, এরকম আমি এখানে একটা ঘটনা দেখলাম, আমি খুবই ভয় পেয়ে গেছি, আতঙ্ক হয়ে গেছি, মনে হয় আমাকে পিছন থেকে কেউ টেনে রাখছে। তো আমাকে বলতেছে যে তুমি কোথায় যাবা, মানে এমন ভাবে বলতেছে, মনে হয় রাগান্বিত হয়ে বলতেছে যে তুমি কোথায় যাবা, এইভাবে বলতেছে। তো আমি বললাম যে আসলে আমার আমার সামনে আমার গ্রাম, তো আমি আমার পথ হারাই ফেলছি। তখন মানে ওই মানুষটা আমাকে বলতেছে, জুব্বা পরা মানুষটা আমাকে বলতেছে যে ওই যে সামনে দেখতেছে একটা আলো, তুমি ওইখানে যাও, ওইখানে গেলে তোমাকে হচ্ছে রাস্তা দেখাই দিবি। আর আমি যে ওইখানে দৌড়াচ্ছিলাম, আমি যে ভয় পাই গেছি, তো আমি মাদ্রাসায় পড়তাম, তো মাদ্রাসায় পড়া চলাকালীন আমাকে একটা হুজুর বলছিল যে তুমি যদি এরকম কখনো কোনো প্রেতাত্মা বা এরকম খারাপ একটা পরিস্থিতির মধ্যে পড়ো, তুমি কোরআনে যা কিছু পারো তুমি তেলাওয়াত করবা। যদি তুমি তেলাওয়াত করে দেখবা যে তোমার মনের মধ্যে একটা ভয়টা দূর হয়ে গেছে এবং তুমি সাহস পাচ্ছ। আর যদি তোমার আশেপাশে কোনো খারাপ জিনিসপত্র যদি কিছু থাকে, তাহলে সেগুলো দূর হয়ে যাবে। তো আমি যখন কোরআনের যেগুলো আমার জানা ছিল আয়াতগুলো, সেগুলো পড়া শুরু করলাম, তখন দেখতেছি যে আমি স্বাভাবিক হয়ে গেছি, আমি দৌড়াচ্ছি। তো এইভাবে দৌড়াইতে 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 আমি বাসাটার পাশে গেলাম। বাসাটার পাশে দেখতেছি মানে ওখানে বৈদ্যুতিক কোনো আলো টালো ছিল না, ওইখানে হচ্ছে দেখতেছি যে একটা হারিকেন জ্বালানো আছে বাড়ির সামনে। তো আমি হারিকেনটার সামনে যখন গেছি, তখন দেখতেছি দরজাটা খোলা। দরজাটা খোলা, ভিতরে একটা কোপ, মানে এই যে ছোট মানে আগের যুগের যে কোপগুলা ছিল, জ্বালানো কোপগুলা, ওইগুলা দেখতেছি মোমবাতির মতো করে। তো বাইরে থেকে আমি শুনতেছি যে একটা মানুষ জোরে জোরে চিল্লায় হাসতেছে। ওই বাসাটার ভিতর থেকে আওয়াজ আসতেছে, চিল্লাই হাসতেছে। হ্যাঁ, মানে রুমটার ভিতর থেকে আওয়াজ আসতেছে যে ভিতরে কেউ একজন জোরে জোরে হাসতেছে। তো আমি যখন রুমটার কাছে গেলাম, দেখতেছি যে রুমের দরজাটা খোলা আছে, মানে সামান্য পরিমাণে খোলা আছে। তো আমি হাত দিয়ে আস্তে করে সাইড করে দেখতেছি যে একটা মানুষ হাসতেছে, মানুষটার এই জায়গাটাতে কাটা, মানুষটা উলঙ্গ, কিছু নেই শরীরে, আর এখানে একটা কাপড় ফেলানো আছে যেটা পিছন পাশ থেকে, কিন্তু সামনের দিক থেকে আমি যখন দেখলাম, আমি সামনের দিক দেখতে পাইছি এখানে একটা কাটা দাগ। তো আমি দেখলাম আর দুটো লাশ হচ্ছে নিচে শোয়ানো আছে,
তো লাশগুলো দেখে আমি একদম মানে খুবই আতঙ্কিত হয়ে পড়ি, মানে আমি এতটা পরিমাণে ভয় পাই যাই। এখন মানে মানুষ যে লাশগুলোকে আমি মাটির নিচে শুয়ে দেখতে দেখলাম, লাশগুলোর হচ্ছে মুখগুলো একদমই পোড়া আসলো, মানে মুখের আকৃতি একদমই চেনা যাচ্ছে না। আর যে মানুষটা হচ্ছে হাসতেছিল ওই লাশগুলোর পাশে বসে, সেই মানুষটা আমাকে বলতেছে যে প্রয়োজনের সময় কেউ আমাদের পাশে ছিল না, এখন এখন তুমি কেন আসছো? প্রয়োজনের সময় আমাদের পাশে কেউ ছিল না, তুমি এখন কেন আসছো? কি জন্য আসছো? মজা নিতে আসছো? তো আমি যখন লাশগুলো দেখি আর ওই মানুষটা এরকম কথা শুনি, তখন আমি খুবই ভয় পাই যাই। ওখান থেকে আমি দৌড়াইতে দৌড়াইতে মানে আমি দৌড়ানো শুরু করি। তো এরকম দৌড়াইতে দৌড়াইতে আমি মনে করলাম, আমার মনে হচ্ছে যে আমি মনে হয় নদীর ঘাটের পাশে পৌঁছে গেছি। মানে তুমি ওখানে ওই কথাগুলো যখন বললো তোমাকে, তুমি আর কোনো কথা নাই, তুমি দৌড় না, মারছো? আমি ভয়ে ওখান থেকে আমি আর ওখানে কোনো কথা বলার সুযোগ পাই নাই, কারণ আমার মনের মধ্যে এত রাত্রে নির্জন একটা জায়গা, এরকম যখন পরিস্থিতি আমার ঘটনাগুলো আমার সামনে যখন ঘটতে শুরু করলো, আমি খুবই ভয় পাই গেছি। তো আমি ওখানে আর না থামে আমি দৌড়াতে শুরু করি। তো দৌড়াতে দৌড়াতে আমার মনে হলো যে আমি মনে হয় যে নদীর পাশে চলে আসছি, নদীর ঘাটে চলে আসছি। তো ঘাটে আসার পরে আমি দেখতেছি যে কেউ নাই, কোনো নৌকা নাই, তবে একটা নৌকা সাইডে দেখতেছি শিকল দিয়ে বাঁধা আছে। তো আমি তো নৌকা সেরকম চালাতে জানি না। তো আমি তখন চিল্লানো শুরু করলাম যে কেউ কি আসেন, কেউ কি আসেন, আমাকে একটু হেল্প করেন, আমি নদীর ওই পারে যাব। তো কেউ সাড়া দিল না। তখন আমি আবারও চিল্লাইতে শুরু করলাম যে কেউ কি আসেন, আমাকে একটু হেল্প করেন, কেউ সাড়া দিল না। তো কিছুক্ষণ পরে একটা ছেলে সাড়া দিল, বলতেছে যে এই নৌকাটার তো মালিক নাই, নৌকাটার মালিক বাসায় চলে গেছে, আর এখন আমি যাইতে পারবো না। তো কোন দিক থেকে? নদীর ওই পার থেকে নাকি ওই নৌকাটার পাশেই? মানে মানে নৌকাটার পাশে সাইডে সাইডে, কিন্তু আমি যখন ওখানে পৌঁছালাম তখন ওই ছেলেটাকে দেখি নাই আমি। হুট করে বলতেছে করে। যে নাই, হ্যাঁ, এটা পরে। আর আমি আমি সচরাচর যখন নদীর পাশে যাই, নদীর এই পাশ থেকে যদি কি মানে আমি যদি শব্দ করি তাহলে ওই পাশের শব্দটা আবার ব্যাক আসে। তো আমি মনে হচ্ছে নদীর এই পাশ বা ওই পাশে যদি কেউ থাকে তাহলে অবশ্যই তো সাড়া দিবে, কিন্তু আমি যখন কোনো রকম কোনো সাড়া পাইলাম না। এদিকে আবার আমার তারপরের দিন হচ্ছে মাঠ, সেনাবাহিনীর মাঠ। তো আমার এটা তো ছোটবেলা থেকেই স্বপ্ন, তো আমি মোটামুটি সাঁতার জানি। তো আমি মনে করলাম যে আমি এখানে আর অপেক্ষা করব না, আমি নদীটা প্রায় 100 ফুটের মতো, আমি মনে করলাম যে এই নদীটা কোনো রকম সাঁতরাই পার হয়ে যাব, তারপরে তো আমাদের গ্রাম। তো নদীটার উপর থেকে মনে হচ্ছে যে নদীটার গভীরতা অনেক, উপর থেকে পানিটা দেখে যেটা বুঝলাম, আমি তখন যে আমার কাছে একটা ফাইল ছিল, ফাইলটা আমি আমার মাথায় নিয়ে আমি নদীটার ধারের পাশে নামছি। আমার মোটামুটি 1 কোমর পর্যন্ত পানি ছিল। আমি যখন নামছি, আমি আমি অনুভব করলাম যে আমার পায়ে কি যেন একটা বাড়ি লাগলো। পানির নিচে? পানির নিচে এটা, কিন্তু আমি কিন্তু পানির নিচে তখন ঢুকতে পারতেছি না, আমার মাথার উপরে ফাইলটা আছে। তো আমি যখন এটা মানে বুঝতে পারলাম যে আমার হচ্ছে পাটা মনে হয় কেউ মনে হয় চেপে রাখছে। তো আমি উঠানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু পাটা উঠাইতে পারতেছি না। তো আমি বুঝতে পারছি যে আজকে হয়তো আমি মারা যাবো এখানে, আমাকে হয়তো আর কেউ বাঁচাইতে পারবে না। আমি খুব কান্নাকাটি শুরু করছি। তো ইতিমধ্যে আমার আবার ওই হুজুরটার কথা মনে পড়ে যায়, যে হুজুরটা আমাকে হচ্ছে মাদ্রাসায় শিক্ষা দিচ্ছিল যে বাবা, তুমি যদি কোনো রকম কোনো এরকম খারাপ পরিস্থিতিতে পড়ো তাহলে তুমি কোরআনের যেগুলো আয়াত পাও তুমি তেলাওয়াত করবে। তো আমি যখন জোরে আল্লাহু আকবার এরকম কালেমাগুলো পড়তে শুরু করি, আয়াতুল কুরসি পড়তে শুরু করি, তখনই দেখলাম যে আমার পাটা মনে হয় কেমন যেন হালকা হয়ে গেল, মনে কেউ চাপে ধরছিল, ওটা মনে হয় কেউ ছাড়া ধীরে ধীরে তোমার ধীরে ধীরে পাটা ফ্রি হইতে হ্যাঁ থাকলো? ফ্রি হতে থাকলো, হ্যাঁ পাটা নড়াইতে পারতেছে এখন? হ্যাঁ। তো এই জিনিসটা যখন বুঝতে পারলাম তখন বুঝতেছি যে আমার পাটা মনে হয় কেউ ছাড়ে দিল। তখন আমি নদীটা থেকে উপরে উঠলাম, উপরে উঠে তখন দেখতেছি কিছুটা দূরে দেখতেছি যে কয়েকটা লাইট জ্বালানো আছে, কিন্তু আমি যখন ওখানে পৌঁছে তখন খুবই অন্ধকার ছিল। কিন্তু এরকম এতগুলো ঘটনা হওয়ার পরে আমি দেখতেছি যে প্রায় মোটামুটি সকাল হওয়ার পথে, মানে ভোর 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 এরকম ভাবে একটা। তখন আমি নদীটা থেকে উঠার পরে ওই বাড়িটার দিকে দৌড়াইতে থাকি, দৌড়াইতে দৌড়াইতে ওই বাসাটায় পৌঁছাইলাম। পৌঁছানোর পরে আমি বাসাটার বাইরে থেকে, দরজার বাইরে থেকে মানে মানে বাসাটায় আমি ঢুকছি, ঢোকার পরে যে রুমটা আছে রুমের ভিতরে কয়েকটা মানুষ আছে, আমি বাইরে থেকে মানুষগুলো ডাকতেছি যে আমাকে বাঁচান বাঁচান, আমি এরকম একটা ঘটনায় পড়ছি, খারাপ পরিস্থিতিতে পড়ছি, আমাকে একটু বাঁচান, আমাকে একটু সাহায্য করেন। কিন্তু ওই জায়গাটা খুবই একটা খারাপ জায়গা ছিল, মানে ওইখানে হচ্ছে চোরাও একটা এলাকা, ওখানে খুবই পরিমাণে বলে ডাকাতি হইতো। তো রুমের ভিতরে যে মানুষগুলো ছিল তারা মনে করছে হয়তো আমি কোনো ডাকাত দলের সদস্য, আর ডাকাত দলের সদস্য সচরাচর এরকমই বলে যে আমি মানে বিপদে পড়ছি, আমাকে সাহায্য করেন, আমার কাছে সাহায্য করেন। তো ওরা রুমের ভিতর থেকে মনে করছে যে আমি ডাকাত দলের কেউ হইতে পারে, এটা ভেবে ওরা রুমের দরজা খুলে নেয়। তো আমি তো ভয় পাই গেছি, আমি অনেকক্ষণ চিল্লাহাল্লা করার পর যখন রুমের দরজা কেউ খুললো না, তখন আমি রুমের দরজাটার উপরে লাথি মারা শুরু করি, জোরে জোরে ধাক্কা মারা শুরু করি। দরজাটা যখন ভাঙলো না, তখন আমি এতটাই হতভম্ব হয়ে পড়ছি, এতটাই ভয় পাই গেছি,
আমি সাথে সাথে ওখানে জ্ঞান হারিয়ে ফেলছি, অজ্ঞান হয়ে গেছি। আমি যে মানে জীবনের প্রথম ওইখানে অজ্ঞান হয়েছিলাম, জ্ঞান হারিয়ে ফেলছিলাম। আসলে জ্ঞান হারার অনুভূতিটা কেমন আমি সেদিন বুঝতে পারছি, যে আমি মনে হয় যে সবকিছু দেখতে পাচ্ছি, সবকিছু শুনতে পাচ্ছি, কিন্তু আমি কোনো কিছু বলতে পারতেছি না। আমি জ্ঞান হারাই ফেলছি। তো মোটামুটি কিছুক্ষণ সময় পরে ভোর ভোর একটা ভাব, ফজরের আজান দেব ওই সময়টাতে একটা মহিলা রুমের দরজাটা খুললো। দরজাটা খোলার পরে হয়তো ফজরের নামাজ পড়বে এরকম, উজু করার জন্য হয়তো বা বাইর হচ্ছিল। তো রুমের দরজাটা খুললো, আমি কিন্তু দরজার সামনেই পড়ে আছি। তা আমাকে যেমনি দেখছে, মহিলাটা সাথে সাথে জোরে চিৎকার করা শুরু করছে যে বাইরে এরকম একটা ছেলে পড়ে আছে, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো। তো রুমের ভিতরে যে মানুষগুলো ছিল তারা সাথে সাথে বাইর হয়। বাইর হওয়ার পরে আমাকে তারা ওই যে হুজুরের পরা পানি, তারপরে আরো তাবিজ টাবিজ অনেক কিছু করার পরে মুখের মধ্যে পানি টেনে ছিটাই আমাকে সুস্থ করে দিল। আমার জ্ঞান ফিরে। আমার জ্ঞান ফেরার পরে ইতিমধ্যে যখন আমার জ্ঞান হারায় যায়, তখন আবার ওই মানুষগুলা আমার পকেটে যে ফোন ছিল, আমার পকেট থেকে ফোন বাইর করে, তো আমার ডায়াল করে হচ্ছে আমার আব্বুর নাম্বার ছিল, আমার আব্বুর নাম্বারে ডায়াল করে বলছে যে এরকম এরকম আপনার ছেলে আমাদের বাসার সামনে এরকম অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তো ওই বাসার মানুষগুলো তখন আমার আব্বু আম্মু বলছে যে এখন তো এই সময় তো আপনারা আসতে পারবেন না, তো কিছুক্ষণ পরে তো ফজর আজান থেকে নামাজ টামাজ পড়ে আপনারা সকালবেলা একদম চলে আসেন, আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যাবেন। আর এখন আমরা আপনার ছেলেকে সেবা করতেছি, যা পারি সুস্থ করার জন্য চেষ্টা করতেছি। তো তারা এরকম আমাকে পড়া পানি খাওয়াইলো, তারপরে তাবিজ টাবিজ করার পরে আমার মুখে পানি টানি দিল, আমার জ্ঞান ফিরলো। জ্ঞান ফেরার পরে যখন সকাল হলো, সকল মানুষ, আমার ফ্যামিলির মানুষ, আমার আব্বু আম্মু, আমার ভাই, সবাই আসছে, আমার গ্রামের মানুষ অনেক আসছে, আর ওই বাসাটার মানুষগুলো সবাই আসছে। তো আসার পরে আমাকে বলতেছে যে বাবা তোমার এরকম ঘটনা কিভাবে হলো। তো তখন আমি সব ঘটনা খুলে বললাম যে আসলে আমি ছোটবেলা থেকে আমার একটা শখ ছিল যে আমি সেনাবাহিনীর মাঠে যাবো, মানে আমি ডিফেন্সে চাকরি করবো। তো গতকাল রাতে আমার ফোনে এরকম একটা মেসেজ আসে, আমার প্রয়োজনীয় কাগজপাতি ছিল না আমার সাথে, যে কারণে আমি বাসার উদ্দেশ্যে রওনা হই। আমি এরকম গাড়ি ঘোড়া না পাই, ট্রেনে আসছি। ট্রেনে আসার পর আমি ট্রেন থেকে নামে আমি প্রসাব করতে যাই। ওইখানে একটা এরকম কাটা একটা দেহকে দেখতে পাই, মরা দেহকে দেখতে পাই। ট্রেন থেকে উঠে আসি, আসার পরে রাস্তায় আসি, রাস্তায় এরকম একটা মানুষের সাথে দেখা হয় যার শরীরে সাদা পাইয়া আপনার জুব্বা ছিল, মাথায় টুপি, হাতে একটা তসবি ছিল, দেখতে পাই। মানে তুমি এগুলো ব্যাপারগুলো খুলে বলতেছিলে তোমার বাড়ির লোকের কাছে। তারপরে যে ব্রিজের ওখানে যে ঘটনাটা ঘটলো, ওই যে খাটিয়ার উপরে যে মরা দেহটা দেখলাম, এই যে এই পাশ দিয়ে জিব্বা বাইর করা, তারপর চোখগুলো উপর দিয়ে, এখানে একটা দাগ, তারপরে এই বিষয়গুলো সবগুলো খুলে বললাম। তো বলার পরে বলতেছে তখন আমাকে সব আবার যে ওই যে রুমের ভিতরে গেলাম, তো যে আমাকে যে মানুষটা যে বললো যে ওই বাসাটায় যাও, ওই বাসায় গেলে তুমি হচ্ছে তোমাকে রাস্তা দেখাই দিবে তোমার গ্রামে পৌঁছানোর জন্য। আমি রুমের মধ্যে গেলাম, যাওয়ার পরে ওই বাসাটায় যাওয়ার পরে দেখতেছি যে এরকম একটা অবস্থা, একটা মানুষ জোরে জোরে হাসতেছে, আর দুইটা মরা লাশ মাটিতে শোয়ানো আছে। আর লাশ দুটো একদম মুখের অবস্থা একদম বিচ্ছির অবস্থা, জ্বলে একদম শেষ হয়ে গেছে, চেনা যাচ্ছে না, পুড়ে গেছে। এই কথাগুলো যখন আমি গ্রামের মানুষদের সামনে বললাম, তো ওই বাসাটার মানুষগুলো আমাকে বললো যে বাবা, এই গ্রামে তোমার জন্ম হওয়ার মোটামুটি আরো 10 বছর আগে এই গ্রামে একটা ছেলে ছিল, ছেলেটা কথা বলতে পারতো না। তো গ্রামের সকল মানুষগুলো ওই ছেলেটাকে নিয়ে হাসাহাসি করতো, কথা বলতে পারতো না, ছেলেটাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতো, খুবই হাসাহাসি করতো। তো ছেলেটা এই বিষয়গুলো সহ্য করতে না পারে এক পর্যায়ে ছেলেটা রেল লাইনের উপর ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আর তুমি রাস্তায় যে জুব্বা পরা মানুষটাকে দেখছিলে, হাতে তসবি পরা, মাথায় সাদা টুপি, ওই মানুষটা হচ্ছে আমাদের এই এলাকারই, গ্রামেরই একজন, একটা বলে ভালো জিন, এই কথাটা আমাকে বললো। মানে ওই যে তুমি যে প্রথমে সাদা লোকটাকে দেখতে পাইছিলে, ওটা জিন, ভালো জিন, ভালো জিন, ওই গ্রামের বলে ভালো জিন, ওই জিনটা বলে কারো কোনো ক্ষতি করে না, এটা আমাকে বললো। তো আমি যে বলছিলাম যে ওই যে উমুক বাসায় আমাকে দেখাই দিল, ওইখানে গেলে নাকি বলে আমি পাবো, রাস্তা পাবো। তো আমি যখন বাসাটায় যাই, বাসাটায় এরকম একটা অবস্থা দেখি, 3টা মানুষ দেখি, 2টা লাশ, আর একটা মানুষ জোরে জোরে হাসতেছিল। তো ওই বাসাটায়, তো আমি যে বাসাটার সামনে পড়ে আসলাম, যারা আমাকে সুস্থ করে তুললো, ওনারা আবার আমাকে বলতেছে যে আসলে তুমি যে বাসাটা দেখেছিলা রাস্তা খোঁজার জন্য, ওই বাসাটা হচ্ছে 3জন মানুষ ছিল, একজন মহিলা, একজন পুরুষ, আর একটা ছোট্ট বাচ্চা। তো আমি দেখলাম, আমি যখন ওই বাসাটায় গেছিলাম তখন দেখতেছি যে মহিলাটা আর ছোট্ট বাচ্চাটা শুয়ে আছে, তাদের মুখগুলো চেনা যাচ্ছে না। আর একটা মানুষ, মানে প্রাপ্তবয়স্ক একটা মানুষ, উনি জোরে জোরে হাসতেছিল। তো যখন এই কথাগুলো বললাম, উনি বলতেছে যে ওটা হচ্ছে একটা গরিব ফ্যামিলি ছিল, তো ওদেরকে হচ্ছে কেউ ভালো চোখে দেখতো না, ওরা খুবই অসহায় ছিল, হ্যাঁ, খুবই দরিদ্র ছিল। বাজারে গেলে কেউ ওদের বাজার দিত না, ওদের নিয়ে সবাই হাসাহাসি করতো। যে কারণে ওই মানুষগুলা একদিন রুমের ভিতরে ঢুকে পুরা বাসায় পেট্রোল ছড়াই দিয়ে ওই বাসাটা হচ্ছে আগুন জ্বালায় দেয়, যে কারণে তুমি ওখানে এরকম একটা জিনিস দেখছো।
তো আমার জীবনের আসলে এটাই ছিল এরকম একটা ভয়ানক দৃশ্য, যেটা আসলে আমার জীবনের প্রথম ঘটছিল। মানে আমি আমি কিন্তু এই যে আমি কিন্তু প্রথমেই বলছি যে আমি ভূত প্রেত নিয়ে এগুলো আসলে আমি ভয় করি না, কিন্তু আসলে যার সাথে ঘটে সেই বুঝে সেই ব্যাপারটা বুঝে। কিরকম। হ্যাঁ, তো আমার সাথে যখন ঘটছে, তো সেই বিষয়গুলো ঘটার পর থেকে আমি এখন যদি মানে কোথাও যাই, রাত যদি হয়ে যায় গভীর, তো আমি খুব সাবধানে থাকি এবং কি নির্জন রাস্তা দিয়ে হাঁটাচলা করি না। তো আমার জীবনে এটাই হচ্ছে একটা বাস্তব ঘটনা ছিল, যে ঘটনাটা আমার সারা জীবন মনে থাকবে। আর এইটা তোমার এই এই যে জিনগুলা পরে কি তোমাকে আর পরবর্তী জীবনে বা কখনো কি তোমাকে কোনো কিছু না, না, সমস্যা করছে? সেদিনকার পর থেকে আমার সাথে আর কোনো রকম কোনো কিছু হয়নি। আচ্ছা। ওই রাতটাই ছিল আমার জীবনের প্রথম একটা রাত, ভয়ঙ্কর রাত, যে রাতটার কথা আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। অবশ্যই এটা তো আসলে ভয়ঙ্কর একটা দিন। তো অনেক সুন্দর গল্প আর কি, এটা মানে হার্ট টাচিং একটা হরর স্টোরি, যেটা প্রথমবার আমাদের চ্যানেলে কেউ বললো। তো রাকিব, তোমাকে ধন্যবাদ এরকম একটা ভালো গল্প আমাদের কিছু শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ।